প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিনীতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায় সরকার কাঠামো থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। পরিনীতি সুশাসন প্রথম পত্র সপ্তম অধ্যায় সরকার কাঠামো। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে। আমরা সংক্ষেপে মোটামুটি কয়েকটি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার সংগঠন। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার সংগঠন। আমরা পয়েন্টগুলো একটু খাতায় লিখে নাও। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার সংগঠন। গ্রেট ব্রিটেন ছাড়া পৃথিবীর অন্যান্য এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সাধারণত এক কক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা ভালো, কেননা কোনো প্রদেশ, অঞ্চল বা এলাকার স্বার্থ সংরক্ষণের জন্য আইনসভার আলাদা কোনো কক্ষের প্রয়োজন নেই। অনেকেই মনে করেন যেসব দেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকাটা বাঞ্ছনীয়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে নিম্ন কক্ষে নির্বাচিত বা মনোনীত সদস্যগণ আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে পারে। এজন্য পৃথিবীর সব যুক্তরাষ্ট্রেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। কিন্তু অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে বংশানুক্রমিক উত্তরাধিকারীর নীতি অনুসারে গঠিত দ্বিকক্ষ অগণতান্ত্রিক। আমি আবার বলছি, অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন বংশানুক্রমিক উত্তরাধিকারীর নীতি অনুসারে গঠিত দ্বিকক্ষ অগণতান্ত্রিক। তাছাড়া দলীয় ভিত্তিতে যখন বর্তমানে সব যুক্তরাষ্ট্রেই আইনসভার কাজ চলছে তখন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কোনো প্রয়োজন নেই। আরেকটি টপিকস, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সংগঠন। তাহলে আমরা এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আইনসভার গঠন কিভাবে হলো তা একটু জানলাম সংক্ষেপে। এখন হচ্ছে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সংগঠন। সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। এর রাষ্ট্রগুলোতে কোথাও কোথাও এক কক্ষ বিশিষ্ট, আবার কোথাও কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। যেমন গ্রেট ব্রিটেন, ভারত, কানাডা সহ অনেক রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। ঠিক তেমনি নিউজিল্যান্ড, বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তবে সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে দলীয় শাসন এবং দলীয় ভিত্তিতেই আইনসভায় কাজকর্ম চলে। এজন্য এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভাই উত্তম। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অনেক রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, তেমনি এরূপ অনেক রাষ্ট্রে এক কক্ষ বিশিষ্ট আইনসভাও রয়েছে। তবে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং এর পাশাপাশি সেখানে যদি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাও প্রচলিত থাকে তবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রাখা ভালো বলে অনেকে মনে করেন। আবার অনেকেই বলেন যে যেহেতু পৃথিবীতে সব রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাই দলীয় বা দলীয় ভিত্তিতেই আইনসভার কাজ চলে, সেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অপ্রয়োজনীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থায় আইনসভার সংগঠন সম্পর্কে একটু জানব। পৃথিবীর প্রায় সব সমাজতান্ত্রিক রাষ্ট্রেই বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। অনেকে মনে করেন যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো যদি আয়তনে বিশাল হয়, বহু জাতি গোষ্ঠী নিয়ে যদি এরূপ রাষ্ট্র গড়ে ওঠে, তাহলে তাদের সকলের আঞ্চলিক স্বার্থ সংরক্ষণের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকা বাঞ্ছনীয়। তবে সমাজতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু একদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে,
এবং ক্ষমতাসীন দলই যেহেতু রাষ্ট্রীয় নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে, শ্রেণী শোষণ ও শ্রেণীদ্বন্দ্ব সেখানে থাকে না, সেহেতু সেখানে দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজনীয়তা ততটা আর নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একনায়কতন্ত্র ও সামরিকতন্ত্রেও আইনসভার প্রকৃতিটা কেমন তা আমরা একটু সংক্ষেপে জানব। একনায়কতন্ত্র ও সামরিকতন্ত্র একই মুদ্রার এপিটোপিট। উভয় ব্যবস্থাই গণতন্ত্র বিরোধী ও স্বৈরতান্ত্রিক। উভয় ব্যবস্থাতেই আইনসভা গুরুত্বহীন। একনায়কতন্ত্রে একদলীয় ব্যবস্থা প্রচলিত থাকে। আইনসভা থাকলেও তা নামমাত্র। আইনসভার নির্বাচন হয় কিন্তু তা লোক দেখানো। আইনসভায় শুধুমাত্র একনায়কের নিজ দলের সদস্যগণ থাকায় যে আলোচনা ও বিতর্ক হয় তা অনেকটা প্রহসন বা লোক দেখানো। একনায়ক পছন্দ করেন না এমন কোনো বিষয়ই আইনসভায় আলোচনা বা উত্থাপন করতে কোনো সদস্য সাহসী হন না। সামরিকতন্ত্রে আইনসভার অবস্থা আরো করুন, কেননা সামরিক শাসকগণ ক্ষমতা এসেই আইনসভার বিলুপ্তি ঘোষণা করেন। অবশ্য অনেক দেশেই বর্তমানে সামরিক শাসকগণ নিজেদের শাসনকে বেসামরিকীকরণ বা বৈধকরণের উদ্যোগ গ্রহণ করেছেন এবং গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে আইনসভার নির্বাচন অনুষ্ঠান করেছেন। কিন্তু সামরিক শাসনে আইনসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। যে কোনো প্রকারেই হোক না কেন, সামরিক শাসক তার নিজের গড়া কিংবা তাকে সমর্থন দানকারী দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে সাহায্য করে। ফলে সামরিক শাসনে আইনসভার সদস্যগণ স্বাধীন মতামত প্রকাশ করতে ভয় পান। আইনসভার সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শাসন ব্যবস্থায় আইনসভার সংগঠন সম্পর্কে আমরা একটু জানলাম। এখন আমরা আইনসভার ক্ষমতা ও কার্যবলী নিয়ে আলোচনা। একজন হ্যান্ড রাইজ করেছ, হ্যান্ড রাইজ করেছিল একজন, হ্যান্ড রাইজ করো। এইমাত্র একজন হ্যান্ড রাইজ করেছিলে, তুমি হ্যান্ড রাইজ করো আবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় আইনসভার ক্ষমতা ও কার্যাবলী, এটি একটু খাতায় লিখে নাও। এখন আমরা আইনসভার ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা। আইনসভার ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে প্রথমেই আইন প্রণয়ন। আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে সমুন্নত রেখে আইনসভা প্রচলিত আইনের কিংবা প্রথাগত বিধানের সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে থাকে। আইনসভা শাসন পরিচালনার নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধান প্রণয়ন ও সংশোধন। আইনসভা সংবিধান রচনা ও প্রয়োজন বোধে তা সংশোধন করে থাকে। স্বাধীনতা অর্জনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গণপরিষদ 1972 সালে বাংলাদেশ সংবিধান রচনা করে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভাও সংবিধান প্রণয়ন এবং তা সংশোধন করে থাকে। সংবিধানের ব্যাখ্যা প্রদান। পৃথিবীতে অনেক দেশেই আইনসভা সংবিধানের ব্যাখ্যা প্রদান করে থাকে। সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় আইনসভা সে দেশের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করে থাকে। জাতীয় অর্থ নিয়ন্ত্রণ ও তদারক, এটা অর্থ হবে। জাতীয় অর্থ নিয়ন্ত্রণ ও তদারক। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক।
আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা হয় না। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারসমূহ প্রতি আর্থিক বছরের শেষ দিকে পরবর্তী বছরের জন্য আয় ও ব্যয় সংক্রান্ত হিসাব বা বাজেট আইনসভায় পেশ করে থাকে। আইনসভার সদস্যগণ কর্তৃক বাজেটের উপর আলোচনা, সমালোচনা ও বিতর্কের পর তা গৃহীত হলে কার্যকর। শাসন সংক্রান্ত আইনসভা অনেক দেশেই কিছু কিছু শাসন সম্পর্কিত কাজও করে থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে শাসন সংক্রান্ত কাজ নিয়ন্ত্রণ করে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সম্মতিক্রমে সে দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। সিনেটের অনুমোদন ছাড়া সন্ধি, চুক্তি, যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপন করা সে দেশের প্রেসিডেন্টের পক্ষে সম্ভব নয়। বিচার সংক্রান্ত অসদাচরণের অভিযোগে আইনসভা যে কোনো সাংসদের সদস্য পদ বাতিল করতে পারে। ব্রিটিশ লর্ড সভা হচ্ছে সে দেশের সকল মামলার আপিল বিচারের চূড়ান্ত আদালত। আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভা সে দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীদেরকে অভিযুক্ত করে অপসারিত করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইনসভার আরো বেশ কিছু ক্ষমতা ও কার্যক্রম রয়েছে। শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। সংসদীয় সরকার পদ্ধতিতে শাসন বিভাগ বা মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। আইনসভা সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আনয়ন, মুলতবি প্রস্তাব উত্থাপন এবং অনাস্থা প্রস্তাব পাশ করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। নির্বাচন সংক্রান্ত আইনসভা নির্বাচন সংক্রান্ত কাজও করে থাকে। বাংলাদেশ ও ভারতীয় রাষ্ট্রপতি আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো সমস্যার সৃষ্টি হলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সভা উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করে এবং নিম্নকক্ষ বা প্রতিনিধি সভা রাষ্ট্রপতিকে নির্বাচন করে। আলোচনা ও বিতর্ক আইন প্রণয়নে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের কৌশল নির্ণয় প্রসঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা সমূহে আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত। জনমত গঠন আইনসভায় অনুষ্ঠিত বিভিন্ন বিতর্ক ও আলোচনা রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে প্রচারিত হয়। এর ফলে জনগণ সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত হয়। এর ফলে সুষ্ঠু জনমত গড়ে ওঠে। অনুসন্ধানমূলক আইনসভা অনেক সময় জনগুরুত্ব সম্পন্ন কোনো বিষয়ে কমিটি গঠন করে অনুসন্ধানমূলক কাজ সম্পন্ন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইনসভার ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা পর্যন্তই। এখন আমরা শাসন বিভাগ নিয়ে একটু আলোচনা করব। রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার দায়িত্ব যে বিভাগের উপর ন্যস্ত থাকে তাকে শাসন বিভাগ বলে। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করাই শাসন বিভাগের কাজ। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত সকলকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা এবং তার মন্ত্রী পরিষদ। গঠন ও কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগ দুই ভাগে বিভক্ত: রাজনৈতিক শাসক এবং অরাজনৈতিক শাসক। শাসন বিভাগের রাজনৈতিক অংশ নির্দিষ্ট সময়ের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। তারা তাদের সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের নিকট দায়ী থাকে। প্রশাসনিক দায়িত্ব পালনকারী স্থায়ী বেতনভোগী কর্মচারীরা হল শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাসন বিভাগের সংগঠন নিয়ে আমরা একটু আলোচনা করব। যে বিভিন্ন দেশে শাসন বিভাগের সংগঠন বিভিন্ন ধরনের হতে পারে। সেই সংগঠনের শাসন বিভাগের বিভিন্ন রাষ্ট্রে
যেহেতু বিভিন্ন রকম হতে পারে, তাই শাসন বিভাগের সংগঠন নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই নামমাত্র ও প্রকৃত শাসক। যে অনেক রাষ্ট্র রয়েছে যেখানে রাষ্ট্রপ্রধান নামমাত্র শাসক। ব্রিটিশ রাজা বারানি, জাপানের রাজা, ভারতের ও বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন এরকম নামমাত্র শাসক। এরা রাজত্ব করেন বা এদের নামে দেশ শাসিত হয়, তবে এরা দেশ শাসন করেন না। এসব রাষ্ট্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। মূলত প্রধানমন্ত্রী প্রকৃত শাসক বা সরকার প্রধান। তাহলে আমরা নামমাত্র শাসক এবং প্রকৃত শাসক পেয়ে গেলাম। যে ব্রিটিশ রাজা বা রানী, জাপানের রাজা, বাংলাদেশ, ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন নামমাত্র শাসক এবং এসব দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত শাসক। নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক শাসক। নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক শাসক যেসব রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, আবার সীমিত ক্ষমতা সম্পন্ন রাজতন্ত্রও রাখা হয়েছে, সেসব দেশের প্রধান শাসক হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক। এদের নামে রাষ্ট্রের শাসন পরিচালিত হলেও এরা প্রকৃত শাসক নয়। তাদের ক্ষমতা ও পদমর্যাদা সাংবিধানিক ও আইনানুগ। ব্রিটিশ রাজা বা রানী, জাপানের রাজা, ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক শাসক। গ্রেট ব্রিটেন, জাপান সহ বেশ কিছু রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও রাজতন্ত্রকে বহাল রাখা হয়েছে, তবে এসব রাজার পদকে সাংবিধানিক ও নামমাত্র করা হয়েছে। প্রকৃত শাসক হচ্ছেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। ধর্মতান্ত্রিক শাসক। মধ্যযুগে ধর্মের ছিল অপ্রতিহত প্রাধান্য। ধর্মগুরু বা ধর্মীয় প্রধান মানুষের ইহজাগতিক ও পারলৌকিক উভয় জীবনই নিয়ন্ত্রণ করতেন। রাজা বাদশাহগুলো ছিলেন তাদের অনুগত, কিন্তু গণতন্ত্রের বিকাশের ফলে ধর্মতান্ত্রিক রাষ্ট্রের সেদিন আর নেই। ভ্যাটিকান সিটির মতো রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান একাধারে প্রধান শাসক এবং প্রধান ধর্মীয়। ইরানে অবশ্য ধর্মতান্ত্রিক প্রধান সরাসরি রাষ্ট্রপ্রধান নন, তবে ইরানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও রাষ্ট্রের সব কিছুর উপর ধর্মীয় প্রধানের প্রভাব অসামান্য। সংসদীয় রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রের শাসক। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নামমাত্র শাসক। প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধানের নামে সবকিছু পরিচালিত হলেও প্রকৃত ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যিনি রাষ্ট্রপ্রধান তিনিই সরকার প্রধান। রাষ্ট্রপতি একাধারে দেশের প্রধান শাসক এবং সরকার প্রধান। তাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকলেও এর সদস্যগণকে তিনি যে কোনো সময় নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। একক ও সমষ্টিগত শাসক। শাসন বিভাগ যখন এক ব্যক্তির নির্দেশ ও নিয়ন্ত্রণে পরিচালিত হয় তখন তাকে একক পরিচালক বা শাসক বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া প্রভৃতি রাষ্ট্রের শাসকগণ হলেন একক শাসক। অপরদিকে এক ব্যক্তির পরিবর্তে যখন শাসন ক্ষমতা সমমর্যাদা ও সমক্ষমতা সম্পন্ন বহু ব্যক্তির হাতে অর্পিত থাকে তখন তাকে সমষ্টিগত শাসক বলা হয়। প্রাচীন এথেন্স, স্পার্টা ও প্রজাতান্ত্রিক রোমে এরূপ শাসন প্রচলিত ছিল। সুইজারল্যান্ডে এখনো এরূপ সমষ্টিগত শাসকের শাসন ক্ষমতা লক্ষ্য করা যায়। সমাজতন্ত্র, একনায়কতন্ত্র ও সামরিকতন্ত্রের শাসন বিভাগের সংগঠন। সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ও সর্বাত্মক শাসন প্রচলিত। এরূপ রাষ্ট্রে কমিউনিস্ট পার্টির প্রধানের হাতে সর্বময় ক্ষমতা থাকে। এরূপ রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা। আবার লেনিন, স্টালিনের সময় তারাই ছিলেন সোভিয়েত ইউনিয়নের একক শাসক। চীনে মাও সেতুং ছিলেন একক শাসক, কিউবায় ফিদেল ক্যাস্ট্রো একক শাসক। তবে সমাজতান্ত্রিক রাষ্ট্রের শাসকগণ নিজ দলের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। একনায়কতন্ত্রে একদলীয় শাসন প্রচলিত থাকে। দলীয় প্রধানই রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। কাজেই একনায়কতন্ত্রে একক শাসকই সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাকে কারো নিকট জবাবদিহি করতে হয়। সামরিকতন্ত্রে এক ব্যক্তি সর্বস্ব, তার আদেশই আইন। তিনি দণ্ডমুণ্ডের কর্তা, তাকে কারো নিকট জবাবদিহি করতে হয়। তিনি একাধারে রাষ্ট্রপ্রধান, প্রধান সামরিক, আইন প্রশাসক ও সরকার প্রধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাসন বিভাগের
সংগঠন নিয়ে আলোচনা পর্যন্ত। এখন আমরা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যবলী নিয়ে আলোচনা করব। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন বিভাগ যেসব কাজ করে থাকে তা নিয়ে একটু আলোচনা। অভ্যন্তরীণ শাসন পরিচালনা। শাসন বিভাগ দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়াও সরকারি কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, অবসর প্রদান, বেতন ও ভাতাদি নির্ধারণ প্রদান, প্রশাসনিক নিয়মাবলী প্রণয়ন, জরুরি আইন, অধ্যাদেশ প্রভৃতি প্রণয়ন করে থাকে। পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। বর্তমান সময়ে প্রত্যেক রাষ্ট্রই অন্য দেশে রাষ্ট্রদূত নিয়োগ করে এবং অন্য দেশ কর্তৃক নিযুক্ত রাষ্ট্রদূতকে নিজ দেশে গ্রহণ করে থাকে। এছাড়াও সন্ধি ও চুক্তি সম্পাদন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন বা সদস্যপদ গ্রহণ ও সেখানে নিজ দেশের প্রতিনিধি প্রেরণ করা হয়। এসব কাজকে কূটনৈতিক বা পররাষ্ট্র সম্পর্কিত কাজ বলে। এসব কাজের দায়িত্ব পালন করে শাসন বিভাগের অন্তর্গত পররাষ্ট্র দপ্তর। সামরিক কার্যাবলী। যুদ্ধ ঘোষণার বিষয়টি অনেক সময় আইন বিভাগের সম্মতির উপর নির্ভর করলেও যুদ্ধ পরিচালনার দায়িত্ব এককভাবে শাসন বিভাগের। রাষ্ট্রপ্রধান পদাধিকার বলে সশস্ত্র বাহিনীরও সর্বাধিনায়ক হিসেবে তিনি সেনা কর্মকর্তাদের নিয়োগ ও পদচ্যুত, সেনাবাহিনীর সংগঠন ও পরিচালনা করে থাকেন। রাষ্ট্রপ্রধান প্রয়োজন বোধে সামরিক আইনও জারি করতে পারেন। অর্থ সংক্রান্ত কার্যাবলী। সরকারের শাসন বিভাগ যেমন অর্থ ব্যয় করে তেমনি এ বিভাগকে অর্থ সংগ্রহ করতে হয়। আইনসভার সম্মতিক্রমে শাসন বিভাগ সাধারণত কর ধার্য, সেবামূলক কাজ সম্পাদন এবং অন্যান্য উপায় অবলম্বন করে অর্থ সংগ্রহ এবং তা ব্যয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাসন বিভাগের আরো বেশ কিছু কার্যাবলী রয়েছে। আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী। শাসন বিভাগ কিছু কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজও করে থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ সরকারি আইন প্রণয়নে অংশগ্রহণ করে থাকে। কেননা প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য। এছাড়া রাষ্ট্রপ্রধান আইনসভার অধিবেশন আহ্বান, স্থগিত এবং প্রয়োজন বোধে আইনসভা ভেঙেও দিতে পারে। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালে রাষ্ট্রপ্রধান জরুরি আইন বা অধ্যাদেশ জারি করতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা প্রয়োগ করে বিশেষ কোনো আইন প্রণয়নে বাধা দিতে পারে। বিচার সংক্রান্ত কার্যক্রম। অধিকাংশ রাষ্ট্রেই রাষ্ট্রপ্রধান বিচারপতিদেরকে নিয়োগ করে থাকে। কোনো বিচারালয় কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান ক্ষমা প্রদর্শন কিংবা তার দণ্ড হ্রাস করতে পারে। জনকল্যাণমূলক কার্যাবলী। আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রে শাসন বিভাগ জনস্বাস্থ্য, জনশিক্ষা, কৃষি, শিল্প, বাণিজ্য, যোগাযোগ, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রভৃতি কাজে লিপ্ত রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শাসন বিভাগের ক্ষমতা ও কার্যবলী নিয়ে আলোচনা পর্যন্তই। সেই সাথে আজকের আলোচনা পর্যন্তই শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।